আজকে আমরা শুরু করব একটা নতুন চ্যাপ্টার, যার নাম বায়োটেকনোলজি, প্রিন্সিপাল অ্যান্ড প্রসেস। বায়োটেকনোলজির নীতি এবং তার যে পদ্ধতি সেটা শুরু করব। আমরা দেখব বায়োটেকনোলজি কী বা বায়োটেকনোলজি কিসের সঙ্গে ডিল করে। বায়োটেকনোলজি ডিলস উইথ টেকনিক্স অফ ইউজিং লাইভ অর্গানিজম অর এনজাইম। বায়োটেকনোলজি একটা টেকনিক যেটা লিভিং অর্গানিজম এর উপর প্রয়োগ করা হয়, ফ্রম অর্গানিজম টু প্রডিউস প্রোডাক্ট অ্যান্ড প্রসেস ইউজফুল টু হিউম্যান। মানে একটা জীবিত জীবের উপরে প্রয়োগ করা এমন একটা টেকনিক যার ফলে ওই জীব থেকে আমরা নতুন কোনো প্রোডাক্ট পাবো যেটা আমাদের পক্ষে উপকারী, বা ওই জীবটাকেই উন্নতি করা, ওই জীবেরই উন্নতি সাধন করা। তো কীভাবে উন্নতি সাধন করা? ওই জীবের জেনেটিক্যাল যে পরিবর্তন, সেই জেনেটিক্যাল পরিবর্তনের মাধ্যমে ওই জীবের নতুন বৈশিষ্ট্যের সঞ্চার ঘটানো, যেটা কৃত্রিমভাবে করা হচ্ছে, সেটাই হচ্ছে বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তিবিদ্যা। জৈব মানে জীব, আর প্রযুক্তিবিদ্যা মানে নতুন টেকনিক, উন্নতির টেকনিক ইন্ট্রোডিউস হচ্ছে, তাই নাম বায়োটেকনোলজি। In this sense, making curd, doi, bread or wine, which all are microbe-mediated process, could also be thought as a form of biotechnology. বায়োটেকনোলজির প্রয়োগ ঘটিয়েই এই কার্ড, ব্রেড, ওয়াইন এগুলো তৈরি করা হচ্ছে, যেগুলো অণুজীবের দ্বারা করা হয়, মাইক্রোবস দ্বারা করা হয়। এরপর যদি বলি মডার্ন বায়োটেকনোলজির মধ্যে কী কী পড়ে, এইগুলো হচ্ছে ট্র্যাডিশনাল বায়োটেকনোলজি। এবং মডার্ন বায়োটেকনোলজির মধ্যে পড়ে ইন ভিট্রো ফার্টিলাইজেশন লিডিং টু আ টেস্ট টিউব বেবি। এইটাও বায়োটেকনোলজির প্রসেস। সিনথেসাইজিং আ জিন, একটা নতুন জিনের সিনথেসাইজ করা বা সংশ্লেষ ঘটানো, অ্যান্ড ইউজিং ইট, এবং একে ব্যবহার করা। ডেভেলপিং আ ডিএনএ ভ্যাকসিন, যেটা ডিএনএ ভ্যাকসিনের মধ্যে প্রয়োগ করা হতে পারে, অর কারেক্টিং আ ডিফেক্টিভ জিন, এবং একটা যে খারাপ জিন, সেই খারাপ জিনকে কারেক্ট বা সংশোধন করা হয়। অল দ্য পার্ট অফ বায়োটেকনোলজি, এগুলো সবই বায়োটেকনোলজির পার্ট। ঠিক আছে, এবার কি বলছে, দ্য ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি, একটা সংস্থা বায়োটেকনোলজির, ইউরোপিয়ান ফেডারেশন, has given a definition of biotechnology that encompasses both traditional view, এই কার্ড, ব্রেড, ওয়াইন এইগুলো উৎপন্ন হচ্ছে ট্র্যাডিশনাল ভিউ, এবং মডার্নের মধ্যে কী কী পড়ে, আইভিএফ, ডিএনএ সংশ্লেষ, নতুন কৃত্রিম জিন সংশ্লেষ, তাকে অন্য বডিতে ইন্ট্রোডিউস করে সেই নতুন জীব তৈরি করা, এগুলো হচ্ছে মডার্ন বায়োটেকনোলজি। তাহলে সংজ্ঞা দিয়েছে, কি সংজ্ঞা দিয়েছে, দ্য ইন্টিগ্রেশন অফ ন্যাচারাল সায়েন্স অ্যান্ড অর্গানিজম। ন্যাচারাল সায়েন্স, যে প্রাকৃতিক যে সায়েন্স, এবং যে প্রাকৃতিক যে অর্গানিজম বা জীবজন্তু, তাদের ইন্টিগ্রেশন মানে তাদের সমষ্টি, সেলস, কোষ, পার্টস দেয়ার অফ অ্যান্ড মলিকুলার অ্যানালগস, এবং তাদের আণবিক যে স্টাডি, ফর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, নতুন প্রোডাক্ট উৎপন্ন করা এবং নতুন সার্ভিস বা নতুন যে পথ পাওয়া, বিজ্ঞানের দশায় একটা নতুন পথের সঞ্চার ঘটানো, এটাই হচ্ছে বায়োটেকনোলজির কাজ, এবং বায়োটেকনোলজির মধ্যে এইগুলো পড়ে। এবার চলে আসে প্রিন্সিপাল অফ বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তিবিদ্যার নীতি। কী কী নীতির উপর নির্ভর করে জৈব প্রযুক্তিবিদ্যা? প্রথমত জৈব প্রযুক্তিবিদ্যা বা বায়োটেকনোলজি দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর একটা বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কী পড়ে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী? টেকনিক্স টু অল্টার দ্য কেমিস্ট্রি অফ জেনেটিক ম্যাটেরিয়াল। একটা টেকনিক কিসের অল্টার বা মানে পরিবর্তন করা, কিসের পরিবর্তন করা? কেমিস্ট্রি অফ জেনেটিক ম্যাটেরিয়াল, জেনেটিক ম্যাটেরিয়ালের মানে ডিএনএ এবং আরএনএর যে কেমিস্ট্রি বা রাসায়নিক গঠন, সেই রাসায়নিক গঠনের পরিবর্তন করা। টু ইন্ট্রোডিউস দিস ইনটু হোস্ট অর্গানিজম, মানে একটা জীবের
রাসায়নিক গঠনের পরিবর্তন করা এবং তাকে নতুন একটা ডিএনএ এবং আরএনএ যুক্ত নতুন বৈশিষ্ট্যের জীবে পরিণত করা, সেই পরিণত করার জন্য জিন উৎপন্ন করা এবং সেই জিনকে একটা নতুন হোস্ট অর্গানিজম, একটা স্বাভাবিক হোস্ট অর্গানিজমের মধ্যে ইন্ট্রোডিউস করা অ্যান্ড দাস চেঞ্জ ফিনোটাইপ অফ হোস্ট অর্গানিজম, এবং সেই জিনকে একটা অপর একটি হোস্ট অর্গানিজম বা পোষক দেহের মধ্যে প্রবেশ করানোর ফলে সেই পোষক দেহে যে ফিনোটাইপের পরিবর্তন হবে, পোষক দেহের যে বাহ্যিক গঠনের পরিবর্তন হবে, সেটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ধরো এই বিষয়টা কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ধরো আমার কাছে একটা ডিএনএ আছে এমন, ঠিক আছে। এই ডিএনএটা কেমন, এই ডিএনএটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স রেজিস্ট্যান্ট ক্যাপাবিলিটি। এই ডিএনএটার বা এই জিনটার, ডিএনএতে জিন থাকে, এর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ক্যাপাবিলিটি আছে। কারণ কেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ক্যাপাবিলিটি কি, মানে এরপরে যদি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় তাহলে এর কিছু হবে না, কিন্তু এর টাইপের অনেক অন্য জিনের উপরে প্রয়োগ করা হলে সেটা মারা যাবে বা নষ্ট হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে কী করবো, আমি এখান থেকে এইটুকু ফ্র্যাগমেন্ট কেটে নিলাম, এইটুকু ফ্র্যাগমেন্ট। আমার কাছে একটা ব্যাকটেরিয়া আছে, আমি সেই ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বানাতে চাই। আমরা জানবো ব্যাকটেরিয়ার মধ্যে সবসময় সার্কুলার ডিএনএ থাকে, ঠিক আছে, সার্কুলার ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকে, যাকে বলা হয় প্লাজমিড। সার্কুলার ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে। এটা হচ্ছে প্রোক্যারিওটিক জীবের বৈশিষ্ট্য, কারণ প্রোক্যারিওটিক জীবে উন্নত প্রকৃতির নিউক্লিয়াস থাকে না। এইটার নাম হচ্ছে প্লাজমিড। এইবার কি হবে, একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বানাবো, তার জন্য কি করব, এখান থেকে আমি এইটুকু পার্ট কেটে দিলাম। কি দিয়ে কাটা হয়, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দ্বারা। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দ্বারা এই প্লাজমিডটার এইটুকু অংশ কেটে দিলাম। এই জন্য একে বলা হচ্ছে মলিকিউলার সিজার বা আণবিক কাঁচি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমকে বলা হয়। এইবার কি করা হলো, তাহলে আমার কাছে ব্যাপারটা কেমন দাঁড়ালো, আমার কাছে এমন একটা গঠন আসলো, এইটুকু কেটে দিলাম। এইবার এইটুকু কাটা অংশ আমার কাছে রয়েছে, এইটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন, আর এইটা হচ্ছে হোস্ট অর্গানিজম, ডিএনএ অফ হোস্ট অর্গানিজম। হোস্ট অর্গানিজমের ডিএনএতে প্রয়োগ করা মানে হোস্ট অর্গানিজমে প্রয়োগ করা। এবার কি করলাম, আমি এইটাকে এখানে জুড়ে দিলাম, কিসের সাহায্যে, লাইগেজ ডিএনএর খণ্ডকে জুড়তে সাহায্য করে। তাই জন্য এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনের যে ডিএনএ, এই ডিএনএকে আমি এর সঙ্গে জুড়ে দিলাম। তাহলে কেমন হয়ে গেল, এই হয়ে গেল হোস্ট সেলের ডিএনএ, এবং এই ডিএনএটুকু এখানে জুড়ে দিলাম, এই ডিএনএটা, তাহলে এই ডিএনএটা এখানে জুড়ে দিলাম। তাহলে এইটা যে নতুন হলো, এইটুকু পার্টের জন্য যে নতুন হলো, এর জন্য এটা হয়ে গেল অ্যান্টিবায়োটিক্স রেজিস্ট্যান্স, মানে এরপরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে এবার কিছু হবে না, এই নতুন সেল, মানে এর ফিনোটাইপের পরিবর্তন আসলো। মানে এরপরে ফিনোটাইপের পরিবর্তন মানে কি, এরপর অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছি, ধরো এরপরে পেনিসিলিয়াম প্রয়োগ করছি, কিন্তু এ মরছে না, স্বাভাবিক আছে, কিন্তু আগে এরপরে পেনিসিলিয়াম প্রয়োগ করলে এ মরে যাচ্ছিল। তাহলে এটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হলো। এবার এ স্বাভাবিক নিয়মে রেপ্লিকেশন করবে, করে এমন অসংখ্য ডিএনএ উৎপন্ন করবে যার মধ্যে এমন কিছু অস্থান থাকবে যেগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এবং এগুলো সবই হবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। রেপ্লিকেশন করছে এবং অনেক ডিএনএ উৎপন্ন করছে, এবং ঠিক আছে, এইটা মানে অটোনোমাসলি রেপ্লিকেশন করছে প্লাজমিড, এবং কি হচ্ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মানে এর যে ডিএনএ এবং আরএনএর যে জেনেটিক স্ট্রাকচার, সেই জেনেটিক স্ট্রাকচারের বদল ঘটানো হলো, বা জেনেটিক্স যে স্ট্রাকচার তার কেমিক্যাল বদল ঘটানো হলো, যার ফলে এর ফিনোটাইপের পরিবর্তন হলো। তাহলে প্রথম ভাগ পেলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কিসের,
প্রিন্সিপাল অফ বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তিবিদ্যার নীতির প্রথম পয়েন্ট হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং সেকেন্ড নীতি কি বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কি মেনটেনেন্স অফ স্টেরাইল, একটা স্টেরাইল বা যেখানে অন্য লিভিং অর্গানিজম থাকবে না বা অন্য কোনো লিভিং অর্গানিজমের ডিএনএ থাকবে না, মাইক্রোবিয়াল কন্টামিনেশন ফ্রি মানে মাইক্রোবস থাকবে না, অ্যাম্বায়েন্স ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেস to enable growth of only the desired microbes eukaryotic cell in large quantities for the manufacture of biotechnological product like antibiotic, vaccine, enzyme। মানে এই যে কাজটা করছিলাম একটু আগে যেটা দেখালাম যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওই ল্যাবে যদি অন্য কোনো মাইক্রোব থাকে তাহলে কি হতো, ওই ডিএনএর সাথে অন্য মাইক্রোবের ডিএনএ জুড়ে যেত, যেটা আমরা চাইতাম না। এর জন্য আমরা শুধু যেটাই চাই, শুধু যেটার উপরে আমাদের ডিজায়ার আছে, সেই ডিজায়ারেবল যে প্রোডাক্টটি যদি আমি উৎপন্ন করতে পারি বা ডিজায়ারেবল নতুন ডিএনএ যদি আমি উৎপন্ন করতে পারি, তাই জন্য ওই জায়গাটাকে মাইক্রোবিয়াল কন্টামিনেশন ফ্রি রাখতে হবে, মানে ওখানে অন্য কোনো মাইক্রোব থাকলে হবে না। এই পদ্ধতির মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে বায়োটেকনোলজিক্যাল প্রোডাক্ট উৎপন্ন করতে পারি। যে প্রোডাক্টগুলো কী কী হতে পারে, অ্যান্টিবায়োটিক্স হতে পারে, ভ্যাকসিন হতে পারে, এনজাইম হতে পারে, ইটিসি। ঠিক আছে, এই পদ্ধতির নাম হচ্ছে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবার বলছে লেট আস আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপচুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য প্রিন্সিপাল অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবার কীভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে সেটা আমরা দেখতে চলেছি। ঠিক আছে, বলছে ইউ প্রবাবলি অ্যাপ্রিসিয়েট দ্য অ্যাডভান্টেজ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন ওভার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। মানে অযৌন জননের তুলনায় যৌন জননের অ্যাডভান্টেজ আমরা জানি। কেমন, দ্য ফর্মার প্রোভাইডস অপরচুনিটি ফর ভেরিয়েশন, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে ভ্যারিয়েশন পাওয়া যায়, মানে নতুন বৈশিষ্ট্য, অ্যান্ড ফর্মুলেশন অফ ইউনিক কম্বিনেশন অফ জেনেটিক সেট আপ, এবং নতুন জেনেটিক সেট আপ পাওয়া যায়, যার ফলে নতুন নতুন ইউনিক ক্যারেক্টার আসে। some of which may be beneficial to the organism as well as population। এর ফলে যে অর্গানিজম তাতেও কিছু সুবিধা পাওয়া যায়। কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কী হয়, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে হুবহু একই কপি তৈরি হয়, মানে ক্লোন তৈরি হয়, মানে মাদার যেমন যে ওদের যে অফস্প্রিং সেটাও একই রকম হবে, হুবহু একই রকম, কোনো নতুন বৈশিষ্ট্য বা ভ্যারিয়েশন আসে না। এবার বলছে ট্র্যাডিশনাল হাইব্রিডাইজেশন প্রসিডিওর ইউজড ইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল ব্রিডিং very often lead to inclusion and multiplication of the desirable gene, undesirable gene along with desired gene। মানে এইবার আমি যখন বিভিন্ন হাইব্রিডাইজেশন বা সংকরায়ন পদ্ধতি করব উদ্ভিদের ক্ষেত্রে, অ্যানিম্যাল ব্রিডিংয়ের ক্ষেত্রে, মানে ব্রিড করার মাধ্যমে অ্যানিমেলের সংখ্যা বাড়ানো, এই সময় কি হয়, একটা যেটা ডিজায়ার করছি, যে জিনটা আমি তৈরি করতে যাচ্ছি তার সঙ্গে সঙ্গে অনেক অনুপযোগী জিনও উৎপন্ন হতে থাকে। এবার কি করব, এবার যে জিনটা আমরা তৈরি করতে চাই সেই টাইপের ব্যাকটেরিয়ার উপরে আমরা নতুন নতুন এক ধরনের কেমিক্যাল দেবো, যার ফলে সেটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করে দেবো সেই ব্যাকটেরিয়াকে, যার ফলে এবার ওর মধ্যে আনডিজায়ারেবল যেটা চাই না সেগুলো রয়েছে এবং যেটা চাই সেটাও রয়েছে। এবার কি করব, ওই যেগুলো চাই তার উপরে আমরা কি করব, আমরা ওই যে পেট্রি ডিশ বা ওই কলাকর্ষণে এক ধরনের অ্যান্টিবায়োটিক দেবো, যেটা যে টাইপের ব্যাকটেরিয়াগুলো আমরা চাই সেই ব্যাকটেরিয়াগুলো কী করবে, ওই কেমিক্যালটা অ্যাবজর্ব করে নেবে, করে নিয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে। তারপরে আমি ওই কলাকর্ষণে দিয়ে দেবো একটা অ্যান্টিবায়োটিক, ফলে যেগুলো চাই না সেগুলো মারা যাবে, যেগুলো চাই সেগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছিলো ওই জন্য কিচ্ছু হবে না। এইভাবে আলাদা করে নিতে পারি। ঠিক আছে, ডিজায়ারেবল জিনকে আলাদা করে নিতে পারি। The technique of genetic engineering which include creation of recombinant DNA, মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা কী করি, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করি। রিকম্বিনেন্ট ডিএনএ কি, মানে একটা ডিএনএর মধ্যে অন্য জীবের ডিএনএও টুকরো রয়েছে, যার ফলে ওই ডিএনএটা নতুন বৈশিষ্ট্যযুক্ত ফিনোটাইপ দেখাতে পারছে, সেই ডিএনএকে বলে রিকম্বিনেন্ট ডিএনএ। ইউজ অফ জিন ক্লোনিং, মানে হুবহু একই রকমের জিন তৈরি উৎপন্ন করা, অ্যান্ড জিন ট্রান্সফার, এবং এক প্রজাতি থেকে অপর প্রজাতিতে জিনের ট্রান্সফার।
Overcome this limitation allows us to isolate it and introduce only one or set of disable gene without introducing undesirable gene into the last target organism. এটা বলে দিলাম। মানে বায়োটেকনোলজির মধ্যে আমরা কী কী করতে পারছি, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে পারছি, জিনের ক্লোনিং করতে পারছি। ক্লোন মানে হচ্ছে হুবহু একই প্রতিলিপি গঠন। অ্যান্ড জিনের ট্রান্সফার, এক প্রজাতি থেকে অপর প্রজাতিতে জিনের ট্রান্সফার করতে পারছি। এবার এখানে একটা প্রশ্ন করছে, ডু ইউ নো দ্য লাইকলি ফেট, এর পরিণতি কী হতে পারে অফ আ পিস অফ ডিএনএ, যদি একটা ডিএনএর অংশ হুইচ ইজ সামহাউ ট্রান্সফার্ড ইন্টু অ্যান এলিয়েন অর্গানিজম, মানে একটা অর্গানিজম এখানে রয়েছে আর একটা অর্গানিজম এখানে রয়েছে, এই অর্গানিজমের সঙ্গে এই অর্গানিজমের বৈশিষ্ট্যের কোনো মানে সম্পর্ক নেই, দুজন দুই রকম বৈশিষ্ট্যযুক্ত জীব, দুজন দুটো জীব। এর ডিএনএকে এর ডিএনএর মধ্যে ছেড়ে দেওয়া হলো, মানে এর ডিএনএকে এই জীবের দেহের মধ্যে পুশ করে দেওয়া হলো ইঞ্জেকশনের মাধ্যমে। তাহলে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো? তাহলে কি এই জীবটার মধ্যে এই জীবের বৈশিষ্ট্য আসলো? বলছে মোস্ট লাইকলি, বেশিরভাগ ক্ষেত্রে দ্য পিস অফ ডিএনএ উড নট বি এবল টু মাল্টিপ্লাই ইটসেলফ, মানে যে এই জীবের যে ডিএনএর পিসটা যেটা এর মধ্যে দেওয়া হলো সেইটা এর মধ্যে গিয়ে মাল্টিপ্লাই করতে পারছে না, মানে রেপ্লিকেশন করতে পারছে না ইটসেলফ ইন দ্য প্রজেনি সেল অফ অর্গানিজম। মানে আমি যদি এখন অন্য একটা জীবের জিনকে অপর একটা জীবের জিনের মধ্যে ইন্ট্রোডিউস করে দিই, তাহলে কিন্তু বৈশিষ্ট্যটা অল্টার হয়ে যাবে না, বা ওই যে ডিএনএ খণ্ডটা ওই জীবের মধ্যে প্রবেশ করলাম সেই ডিএনএ খণ্ডটা রেপ্লিকেশন করবে না নতুন জীবের মধ্যে গিয়ে। কেন করবে না? বাট হোয়েন ইট গেটস ইন্টিগ্রেট ইন্টু দ্য জিনোম অফ দ্য রিসিপিয়েন্ট, মানে আমি এইভাবে যদি বলি, এই একটা জীব এর যে ডিএনএ, এই ডিএনএকে আমি এর মধ্যে প্রবেশ করে দিলাম, এর বডির মধ্যে প্রবেশ করালাম, কিন্তু এর ক্রোমোজোমের মধ্যে প্রবেশ করালাম না। যদি ক্রোমোজোমের মধ্যে প্রবেশ করাতাম তাহলেই আমি এই যে এর ক্রোমোজোম হচ্ছে এই ক্রোমোজোম বা এর ডিএনএ এর সঙ্গে এটা প্রবেশ করে দিলাম, মানে এইটা এইটুকু হচ্ছে এর ডিএনএ আর এইটুকু হচ্ছে এর ডিএনএ। এই ডিএনএর সঙ্গে ডিএনএ যদি কম্বিনেশন করে দিতে পারি তাহলেই এই মাল্টিপ্লিকেশন হবে বা রেপ্লিকেশন হবে বা নতুন জিন তৈরি হবে। এমনি নিলাম এর ডিএনএকে নিয়ে এর মধ্যে ছেড়ে দিলাম, এর বডির মধ্যে ছেড়ে দিয়ে কী হবে? ছাড়তে হবে আমার এমন জায়গা দিতে হবে যেটা হচ্ছে জিনোমের মধ্যে প্রবেশ করাতে হবে বা ক্রোমোজোমের মধ্যে প্রবেশ করাতে হবে, তাহলেই কাজ হবে। তাই বলছে বাট হোয়েন ইট গেটস ইন্টিগ্রেট ইন্টু দ্য জিনোম, যখন জিনোমের মধ্যে বা ক্রোমোজোমের মধ্যে প্রবেশ করানো হবে অফ দ্য রিসিপিয়েন্ট, গ্রাহকের, ইট মে মাল্টিপ্লাই অ্যান্ড বি ইনহেরিটেড অ্যালং উইথ দ্য হোস্ট ডিএনএ, তখন এটা মাল্টিপ্লাই করতে পারে বা ইনহেরিট হতে পারে এক দেহ থেকে, মানে এক প্রজাতি থেকে অপর প্রজাতিতে হোস্ট ডিএনএর। দিস ইজ বিকজ দ্য এলিয়েন পিস অফ ডিএনএ হ্যাজ বিকাম পার্ট অফ ক্রোমোজোম। তখন যে এলিয়েন পিস মানে হচ্ছে অপর অন্য একটা প্রজাতির ডিএনএ, তখন এই প্রজাতির ক্রোমোজোমের অংশ হয়ে যাবে, বিকাম পার্ট অফ ক্রোমোজোম, তাই জন্যই এর সঙ্গে মিশে গেল, এইবার রেপ্লিকেশন করবে, মানে ডিএনএ মিশ্রণ তৈরি করতে হবে ডিএনএর সঙ্গে বডিতে প্রবেশ করালে, হুইচ হ্যাজ দ্য এবিলিটি টু রেপ্লিকেট, তখন সেটা রেপ্লিকেশনের ক্ষমতা থাকবে। ইন এ ক্রোমোজোম দেয়ার ইজ এ স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স কল দ্য অরিজিন অফ রেপ্লিকেশন, একটা ক্রোমোজোমের ডিএনএতে একটা নির্দিষ্ট জায়গা থাকে যেখান থেকে রেপ্লিকেশন শুরু হয়, ওই জায়গাটাকে বলা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন, হুইচ ইজ রেসপন্সিবল ফর ইনিশিয়েশন রেপ্লিকেশনের সূচনার জন্য দায়ী। Therefore, for multiplication of any alien species, সুতরাং একটা নতুন এলিয়েন পিস অফ ডিএনএ এর মাল্টিপ্লিকেশনের জন্য ইন অ্যান অর্গানিজম ইট নিডস টু বি আ পার্ট অফ ক্রোমোজোম, এটাকে একটা ক্রোমোজোমের অংশ হতে হবে, ক্রোমোজোমের মধ্যে প্রবেশ করতে হবে, হুইচ হ্যাজ দ্য স্পেসিফিক সিকোয়েন্স নোন অ্যাজ অরিজিন অফ রেপ্লিকেশন, এবং যে ক্রোমোজোমটার সঙ্গে মিশে যাচ্ছে সেই ক্রোমোজোমেরও মধ্যেও সেই ক্রোমোজোমের ডিএনএর মধ্যেও অরিজিন অফ রেপ্লিকেশন থাকতে হবে যাতে ও রেপ্লিকেট করতে পারে। Thus an alien DNA is linked with the origin of replication so that this alien piece of DNA can replicate and multiply itself in the host organism. সুতরাং তখন ওই এলিয়েন পিস, ওই ডিএনএর ওই ছোট্ট অংশটা যেটা ওই হোস্ট অর্গানিজমের ডিএনএর সঙ্গে ম্যাচ করে দেওয়া হলো, ওই ছোটো অংশটা হচ্ছে একটা উন্নত বৈশিষ্ট্যের অধিকারী,
একটা ডিএনএ অংশ, যার মধ্যে জিন রয়েছে, সেই জিনটা রেপ্লিকেশন করছে। রেপ্লিকেশন করার মধ্যে নতুন অপত্য সৃষ্টি হচ্ছে, এবং যে নতুন অপত্যগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো ট্রান্সজেনিক হচ্ছে, মানে নতুন বৈশিষ্ট্যের অধিকারী হচ্ছে এবং উন্নত প্রকৃতির হচ্ছে। দিস ক্যান বি অলসো কল্ড ক্লোনিং। এটাই হচ্ছে ক্লোনিং, হুবহু একই প্রতিলিপি গঠিত হচ্ছে। আর মেকিং মাল্টিপল আইডেন্টিক্যাল কপিস অফ এনি টেমপ্লেট স্ট্যান্ড, এবং একটা ডিএনএর অনেক আইডেন্টিক্যাল কপি বা একই রকমের কপি উৎপন্ন হচ্ছে, ওই জন্য একে ক্লোন বলা হয়। Let us now focus on the first instance of the construction of an artificial recombinant DNA molecule. এবার একটা নতুন আর্টিফিশিয়াল রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউল, একটা কৃত্রিম রিকম্বিনেন্ট নতুন বৈশিষ্ট্যযুক্ত ডিএনএ মলিকিউল কীভাবে তৈরি হয় সেটার দিকে লক্ষ্য করতে হবে। দ্য কনস্ট্রাকশন অফ দ্য ফার্স্ট রিকম্বিনেন্ট ডিএনএ, প্রথম যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়েছিল সেটার প্রথম কনস্ট্রাকশন বা গঠন emerged from the possibility of linking a gene encoding antibiotic resistance with a native plasmid. What is plasmid? Autonomously replicating circular extra chromosomal DNA. একটা সার্কুলার ডিএনএ, একটা ব্যাকটেরিয়ার মধ্যে সার্কুলার ডিএনএ থাকে, সেই সার্কুলার ডিএনএর কেই হচ্ছে প্লাজমিড বলে। এই প্লাজমিডের বৈশিষ্ট্য কি? প্লাজমিড হচ্ছে অটোনোমাসলি রেপ্লিকেট, এটা নিজেই রেপ্লিকেশন করতে পারে এবং এটা ক্রোমোজোমের বাইরের অংশ। এই প্লাজমিড কোষের মধ্যে থাকে কিন্তু ক্রোমোজোমের মধ্যে না, কোষের মধ্যে ইতস্তত ঘুরে বেড়ায় প্লাজমিড, এবং এটা অটোনোমাসলি রেপ্লিকেটিং একটা বৈশিষ্ট্যযুক্ত। তাহলে প্রথম যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়েছিল সেটা কার প্লাজমিড থেকে? সালমোনেলা টাইফিমুরিয়াম। সালমোনেলা টাইফিমুরিয়াম এমন একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন ছিল, মানে এই জিনটা এই ডিএনএর মধ্যে অবস্থিত। এটা হচ্ছে সার্কুলার ডিএনএ একটা, এই সার্কুলার ডিএনএর মধ্যেই ডিএনএ প্লাজমিড, এই প্লাজমিডের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন আছে এই পুরোটার মধ্যেই। এবং এই হচ্ছে আরেকটা ব্যাকটেরিয়ার সার্কুলার ডিএনএ বা প্লাজমিড। এই ডিএনএর এই ক্ষুদ্র অংশকে এখানে ইন্ট্রোডিউস করব, এইটুকু অংশ সরিয়ে দিয়ে এইটুকু অংশ এখানে প্রবেশ করাতে হবে, করিয়ে দিলেই রিকম্বিনেন্ট ডিএনএ বলবে এটাকে তখন, এবং এটাও হয়ে যাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এইটা হচ্ছে প্রথম যে অ্যান্টিবায়োটিক রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়েছিল, সেটা কি করা হয়েছিল? সালমোনেলা টাইফিমুরিয়াম। এইটা ছিল হচ্ছে সালমোনেলা টাইফিমুরিয়াম ব্যাকটেরিয়ার সার্কুলার প্লাজমিড। তাতে কি ইন্ট্রোডিউস করা হয়েছিল? তাতে ইন্ট্রোডিউস করা হয়েছিল একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট প্লাজমিডের ক্ষুদ্র অংশকে, যার ফলে এই সালমোনেলা টাইফিমুরিয়াম ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়েছিল, এবং এটা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলেও এর মৃত্যু হচ্ছিল না। এটা করেছিল কোন বিজ্ঞানী? স্ট্যানলি কোহেন অ্যান্ড হার্বার্ট বয়ার accomplished this in 1972 by isolating the antibiotic resistant gene by cutting out of a piece of DNA from a plasmid which was responsible for conferring antibiotic resistance. তারা একটা নতুন ডিএনএর পিস যেটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সেটা কাট করেছিল কিছুর থেকে, একটা প্লাজমিড থেকে, এবং সেটা ইন্ট্রোডিউস করেছিল অন্য একটা প্লাজমিডের মধ্যে করে, সেই প্লাজমিডকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করা হয়েছিল। দ্য কাটিং অফ ডিএনএ অ্যাট স্পেসিফিক লোকেশন বিকাম পসিবল উইথ দ্য ডিসকভারি অফ সো কল্ড। এই যে ডিএনএর কাটিং, এই ডিএনএর কাটিংয়ের জন্য কী কী ব্যবহৃত হয়? ডিএনএর কাটিংয়ের জন্য কে তাই সেটা হচ্ছে একটা নতুন ডিসকভারি, এবং ডিএনএর যে কাটিং হয় সেটা একটা নির্দিষ্ট স্থান বরাবরই কাটিং হয়।
এবং সেই যেটা কাটিং করে তার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম বা মলিকিউলার সিজার বা আণবিক কাঁচি। সো কল্ড মলিকিউলার সিজার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। তাহলে এই রেস্ট্রিকশন এনজাইমই ডিএনএকে খণ্ডিত করতে সাহায্য করছে। দ্য কাট পিস অফ ডিএনএ ওয়াজ দেন লিঙ্কড উইথ দ্য প্লাজমিড ডিএনএ। তাহলে যেই ডিএনএর ক্ষুদ্র অংশটা কাটা হলো সেটা এখন কিসের মধ্যে ইন্ট্রোডিউস করা হচ্ছে, যে হোস্ট অর্গানিজমের প্লাজমিডের মধ্যে। দিস প্লাজমিড ডিএনএ অ্যাক্ট অ্যাজ এ ভেক্টর টু ট্রান্সফার দ্য পিস অফ ডিএনএ অ্যাটাচ টু ইট। সুতরাং এই প্লাজমিড ডিএনএটা এই প্লাজমিড ডিএনএটা এখন ভেক্টর হিসেবে কাজ করছে, কারণ এইটা যখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে এইটুকু অংশ প্রবেশের ফলে, তখন এর রেপ্লিকেশন করে এরকম অনেক প্লাজমিড তৈরি করছে সুতরাং এইটা একটা ভেক্টর হিসেবে কাজ করছে। এই প্লাজমিডটা একটা ভেক্টর হিসেবে কাজ করছে। ভেক্টর বাহক। এর মাধ্যমেই যে অপত্য জীব সৃষ্টি হচ্ছে সেগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। ভেক্টর বাহক। You probably know that mosquito acts as a mosquito acts as an insect vector to transfer the malarial parasite into human body. অ্যানোফিলিস মসকিউটো একটা ভেক্টর হিসেবে কাজ করে যে প্লাজমোডিয়ামের জীবাণুকে হিউম্যান বডিতে প্রবেশ করে। কোন দশায় ম্যালেরিয়ার জীবাণু হিউম্যান বডিতে প্রবেশ করে? স্পোরোজয়েট দশায়। ইন দ্য সেম ওয়ে, সেই একইভাবে a plasmid can be used as vector to deliver an alien piece of DNA into the host organism. সে একইভাবে এলিয়েন পিসকে হোস্ট অর্গানিজমের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়। কাকে? ডিএনএকে। দ্য লিঙ্কিং অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন উইথ দ্য প্লাজমিড ভেক্টর became possible with the enzyme DNA ligase. এই নতুন যে এলিয়েন পিস, যেটা ছোট অংশ, যেটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, ওইটাকে নতুন হোস্ট অর্গানিজমের প্লাজমিডের মধ্যে জোড়ার জন্য একটা এনজাইম লাগছে। সেই এনজাইমের নাম হচ্ছে ডিএনএ লাইগেজ। ডিএনএ লাইগেজ এনজাইম যে নতুন খণ্ডকে হোস্ট অর্গানিজমের প্লাজমিডের খণ্ডের সঙ্গে জুড়তে সাহায্য করছে। হুইচ অ্যাক্টস অন কাট ডিএনএ মলিকুল অ্যান্ড জয়েন্স দেয়ার এন্ড। এবং এরা এন্ড টু এন্ড জয়েন করে। দিস মেক্স আ নিউ কম্বিনেশন অফ সার্কুলার অটোনোমাসলি রেপ্লিকেটিং ডিএনএ। সুতরাং একটা নতুন ডিএনএর কম্বিনেশন তৈরি হচ্ছে। এইটুকু হচ্ছে একটা হোস্ট অর্গানিজমের ডিএনএ এবং এইটুকু হচ্ছে নতুন ডিএনএ। সুতরাং একটা সার্কুলার ডিএনএর একটা কম্বিনেশন তৈরি হচ্ছে যেটা অটোনোমাসলি রেপ্লিকেটিং ক্যাপাবিলিটি থাকে, যেটা অটোনোমাসলি রেপ্লিকেট হতে পারছে। এবং এই যে প্লাজমিডটা পাচ্ছি বা এই জিনটা নতুন উৎপন্ন হচ্ছে, এর নাম হচ্ছে রিকম্বিনেন্ট জিন বা রিকম্বিনেন্ট ডিএনএ। When this DNA is transferred into Escherichia coli, যখন এই রিকম্বিনেন্ট ডিএনএকে এস্চেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়ার মধ্যে ইন্ট্রোডিউস করা হয় বা ট্রান্সফার করা হয়, আর ব্যাকটেরিয়াম ক্লোজলি রিলেটেড টু সালমোনেলা। সালমোনেলার মতোই একই ধরনের ব্যাকটেরিয়া এস্চেরিশিয়া কোলাই, যেটা ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইনে থাকে। ইট কুড রেপ্লিকেট ইউজিং দ্য নিউ হোস্ট ডিএনএ পলিমারেজ এনজাইম অ্যান্ড মেক মাল্টিপল কপিস। এটাও হোস্ট অর্গানিজমের মধ্যে, এস্চেরিশিয়া কোলাই মানুষের মধ্যে থাকে। মানুষের মধ্যে যখন এস্চেরিশিয়া কোলাই থাকবে এবং ওই রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত এস্চেরিশিয়া কোলাই যখন মানুষের মধ্যে প্রবেশ করবে, তখন ওই রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত এস্চেরিশিয়া কোলাই মানুষের দেহ থেকে ডিএনএ পলিমারেজ এনজাইম নেবে। ডিএনএ পলিমারেজ এনজাইম রেপ্লিকেশনে সাহায্য করে, নিউক্লিওটাইড চেইন তৈরিতে, অ্যান্ড মেক মাল্টিপল কপিস, এবং নতুন এমন অনেক ডিএনএ তৈরি করবে, মাল্টিপল কপি তৈরি করবে। দ্য এবিলিটি টু মাল্টিপ্লাই কপিস অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন ইন ইকোলাই ওয়াজ কল্ড ক্লোনিং অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন ইন ইকোলাই। এই ক্ষমতা
মাল্টিপ্লাই করার একাধিক কপি, যে কপিগুলো হবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, একে বলা হচ্ছে ক্লোনিং বা হুবহু একই প্রতিলিপিকরণ গঠন। তাহলে কী কী স্টেপ ফলো করতে হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য? প্রথম হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ডিএনএ উইথ ডিজারেবল জিন। একটা ডিজারেবল জিন, যে জিনটা আমার লাগবে, যে এলিয়েন পিসটা লাগবে ডিএনএর, সেই ডিএনএর পিসটাকে আইডেন্টিফিকেশন করতে হবে। মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সেই ডিএনএর ক্ষুদ্র অংশকে আইডেন্টিফিকেশন করতে হবে, যেটাই বড় হোস্টের প্লাজমিড বা সার্কুলার ডিএনএর মধ্যে প্রবেশ করাতে হবে, এইটাকে আইডেন্টিফিকেশন করতে হবে। ইন্ট্রোডিউসিং অফ দ্য আইডেন্টিফাইড ডিএনএ ইনটু দ্য হোস্ট, এবং একে এই হোস্টের মধ্যে ইন্ট্রোডিউস করতে হবে, হোস্টের জিনোমের মধ্যে বা ডিএনএর এই অংশের মধ্যে, এইটুকু ডিএনএ এবং এর মধ্যে এইটুকুকে প্রবেশ করাতে হবে। মেনটেনেন্স অফ ইন্ট্রোডিউস ডিএনএ, তারপরে কলাকর্ষণ মাধ্যমে কি মেনটেন্স করতে হবে ইন দ্য হোস্টের মধ্যে, অ্যান্ড ট্রান্সফার অফ দ্য ডিএনএ টু ইটস প্রজেনি, এবং লক্ষ্য রাখতে হবে যাতে এই ডিএনএটা এর প্রজেনির মধ্যে বা অপত্যের মধ্যেও ট্রান্সফার হয়, মানে রেপ্লিকেশন সঠিকভাবে হয়।